হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সলভ করতে যাচ্ছি আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 7 তারিখে যে থার্ড শিফট হয়েছিল তার সলিউশন। এর আগে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফটের সলিউশন আমি করে দিয়েছি। আজকে থার্ড শিফটের সলিউশন। ঠিক আছে, চলো দেখা যাক ডিটেলে। ফার্স্ট কোশ্চেন, আন্ডার রুট এক্স 2601 109। ঠিক আছে, এটাকে বেসিক্যালি সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, আন্ডার রুট এক্স আমি লিখে নিলাম, অফ মানে ইন্টু। আচ্ছা, 2601-এর আন্ডার রুট কি কেউ জানো? এটা 51-এর স্কোয়ার। কিভাবে? 50-এর স্কোয়ার হয় 2500, এটা 2500 থেকে একটুখানি বেশি, এবং লাস্টে 01 আছে। তাহলে লাস্টে 01 আছে মানে তাহলে এটা 51, তাই না? 51-এর স্কোয়ার 51 ইকুয়াল টু 1089। 1089 হচ্ছে 33-এর স্কোয়ার। আশা করি সবারই মনে আছে, 1 থেকে 40 পর্যন্ত স্কোয়ার তো মনে রাখতেই হবে। আচ্ছা, 324 সেটা 18-এর স্কোয়ার। ঠিক আছে, আর ইন্টু 35। ঠিক আছে, আচ্ছা তাহলে আন্ডার রুট এক্স ইন্টু 51, আর এদিকে 33 আর 18, 8 আর 3 11, হ্যাঁ এটাও 51 ইন্টু 35। 51 থেকে 51 গেল, আন্ডার রুট এক্স ইকুয়াল টু 35। তাহলে আমি যদি দুদিক থেকে স্কোয়ার করি, এক্স ইকুয়াল টু 35-এর স্কোয়ার কত? 1225। সি অপশন। ওকে, নেক্সট কোশ্চেন। A store sells pens and notebook. If 3 pens and 2 notebook cost rupees 120 and 2 pens and 4 notebook cost rupees 140। আচ্ছা, ইকুয়েশনের কোশ্চেন তাই না? ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম একটা পেনের দাম হচ্ছে পি রুপিস, একটা পেনের দাম পি রুপিস, আর একটা নোটবুকের দাম এন রুপিস। তাহলে তিনটে পেনের দাম কত হবে? সেটা হচ্ছে 3p, তাই না? প্লাস দুটো নোটবুকের দাম কত হবে? সেটা হচ্ছে 2n। এটা হয়ে গেল টোটাল কস্ট। এই টোটাল কস্ট কিসের বরাবর বলেছে? 120। এটা হয়ে গেল ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশন কি বলছে? সেকেন্ড ইকুয়েশন বলছে দুটো পেন আর চারটে নোটবুক 140 টাকা দাম। ঠিক আছে, দুটো পেন আর চারটে নোটবুকের যে দাম সেটা হচ্ছে 140 টাকা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ওয়ান নোটবুক? আচ্ছা দেখো, এখানে দুটো ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল, তাহলে এটা আমাদের সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নোটবুকের দাম জানতে চেয়েছে, তাহলে নোটবুকের দাম যদি জানতে চেয়েছে, আমরা যদি কোনোভাবেই এখান থেকে পেনের দামটা এলিমিনেট করতে পারি, তাহলে আমাদের ডাইরেক্ট নোটবুক চলে আসবে। ইয়েস, তাহলে আমরা সেটাই করব। সেটা কিভাবে করব? দেখো, এখানে 3p আর 2p ইকুয়েশন সলভ আশা করি সবাই জানো। তাহলে এটাকে আমি 6p করে নিচ্ছি, দুদিকেই 6p করে নিয়ে যদি আমি মাইনাস করে দিই, তাহলে p কেটে যাবে। তাহলে এদিকে 6p করতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই, আর এদিকে 6p করতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই, তাই না? আচ্ছা, এরকম করে, এক সেকেন্ড, আমরা যখনই এরকম করে আমরা যখনই বিয়োগ করব, তাহলে এটা থেকে এটা কেটে গেল, এটা থেকে এটা যদি আবার কেটে যায়, তাহলে কত থাকলো? 2n ইন্টু 2, সেটা হচ্ছে 4n, ইকুয়াল টু 120 ইন্টু 2, 240। আর নিচে কি থাকলো? নিচে থাকলো 4n ইন্টু 3n, মানে 12n, ইকুয়াল টু 14 ইন্টু 3, 42, 420। এটা ভার্বালি করা যায়, আমি তো লিখে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমাকে এটার থেকে এটা মাইনাস করতে হবে, যেহেতু আমরা মাইনাসই করেছিলাম। তাহলে 12 থেকে 4 বাদ গেলে থাকে 8n। 8n কত? 420 থেকে 240 বিয়োগ করো। 420 থেকে 240 বিয়োগ করলে কত থাকে? এদিকে তোমার 420 আর 240, 0, 4 8 12, হাতে 1, 180। তাহলে n কত হবে? 180/8, তাই না? আচ্ছা, 4 দিয়ে 180 45 বার কাটে, এটা আমার মনে আছে। 45 ইন্টু 4 180 হয়, তাহলে এটা 45 আর 4 দুগুণে 8, তাই না? তাহলে এটা কত হবে? 22.5। 45/2 22.5। ঠিক আছে,
ক্যালকুলেশন নিজের মতো করতে পারো, কোনো অসুবিধা। এনিওয়েজ, নেক্সট কোশ্চেন। এ শপকিপার ওয়ান্টস টু আর্ন এ প্রফিট এত পার্সেন্ট। আচ্ছা, দুটো ডিসকাউন্ট দিয়েছে সাকসেসিভ, সেটা হচ্ছে এত পার্সেন্ট এত পার্সেন্ট। মার্ক প্রাইসের ওপরেই ডিসকাউন্ট দেয় অবভিয়াসলি। তারপরে কস্ট প্রাইস বলেছে এত, হোয়াট শুড বি দ্য মার্ক প্রাইস। আচ্ছা, প্রথম কথা তো এখানে কি দিয়ে রেখেছে, কস্ট প্রাইস দিয়ে রেখেছে 1800 এবং জানতে চেয়েছে মার্ক প্রাইস। তাহলে কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইস যখন বাড়ানো হয় সেটাকেই মার্ক আপ বলে। কিন্তু যেহেতু আমরা মার্ক প্রাইস জানি না তাই মার্ক আপও জানি না। এবার আমরা তাহলে দেখি, 180 ধরে নিলাম কস্ট প্রাইস, মার্ক প্রাইস ধরে নিলাম এম, কারণ কত করেছে আমরা তো জানি না, সেটাই জানতে চেয়েছে। আচ্ছা, মার্ক প্রাইসের ওপরেই কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়। কত ডিসকাউন্ট দিয়েছে? 16 2/3%। 16 2/3 যে ফ্র্যাকশন ভ্যালু সেটা হচ্ছে 1/6, মানে 6-এ 1 ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 5/6। ঠিক আছে। আচ্ছা, এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর। নেক্সট, 20% ডিসকাউন্ট দিয়েছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, মানে 5-এ যদি 1 ডিসকাউন্ট দেয় তাহলে 4/5। এটা কি এলো? এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে সেলিং প্রাইস, তাই না? এটাই তো সেলিং প্রাইস। অ্যান্ড দিস শুড বি ইকুয়াল হোয়াট? সেটা হচ্ছে প্রফিট। প্রফিট কত? 11 1/9। আচ্ছা, 11 1/9%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/9, তার মানে 9-এ 1 প্রফিট করেছে, তার মানে 9-এর জিনিস 10-এ বিক্রি করেছে। দিস শুড বি ইকুয়াল। আরে প্রথমে কি একটা কিছু মার্ক আপ করলো, ঠিক আছে, মার্ক প্রাইসে ডিসকাউন্ট দেওয়ার পরেই তো সেলিং প্রাইস আসে। আর এদিকে সেলিং প্রাইস কি, কস্ট প্রাইসে প্রফিট কামানোর পরও সেলিং প্রাইস আসে। তাহলে দিস শুড বি ইকুয়াল, 9 হচ্ছে কস্ট প্রাইস আর 9-এ 1 প্রফিট করেছে, তার মানে 10, এটাও সেলিং প্রাইস। দিস শুড বি ইকুয়াল, ইয়েস। বেসিক্যালি এটা পরপর যাচ্ছে তাই সাকসেসিভ লেগেছে। আচ্ছা, তাহলে কত? 5 5 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 5-এ 10, আর এদিকে 3 3-কে 9। এদিকে 3, 3-এর ভ্যালু 1800, কত গুণ? 600। তাহলে এদিকে 5-এর ভ্যালুও কত গুণ হবে? 600 গুণ হবে, মানে 3000। কোন অপশান? ডি। ওকে। আচ্ছা, আমরা এটাকে আরও একভাবে করতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমরা মার্ক আপ ধরে নিলাম, মার্ক আপ পার্সেন্টেজ ধরে নিলাম, দরকার নেই, ডাইরেক্ট এটাই ঠিক আছে। If the third proportional to two numbers is 32 and the second number is 8. আচ্ছা, থার্ড প্রপোর্শনাল কি হয়? ধরো এই একটা নাম্বার আছে এ আর এ একটা নাম্বার আছে বি, তাহলে এদের যে থার্ড প্রপোর্শনাল হবে, থার্ড প্রপোর্শনাল সেটা হচ্ছে বি স্কোয়ার বাই এ, এটাই হবে থার্ড প্রপোর্শনাল। ইয়েস। আচ্ছা, এক সেকেন্ড। এখানে কি দিয়ে রেখেছে? সেকেন্ড নাম্বার দিয়ে রেখেছে, তাহলে বি স্কোয়ার দিয়ে রেখেছে, মানে 16 × 16। ফার্স্ট নাম্বারটাই জানতে চেয়েছে, সেটা এ, আর এটা তাহলে থার্ড প্রপোর্শনাল, সেটা বরাবর কত? 32। থার্ড প্রপোর্শনাল বা তৃতীয় সমানুপাতি এই যে 32 কোশ্চেনে দেওয়া ছিল। 16 2-এ 32, 2 8-এ 16, এ ইকুয়াল টু 8, সি অপশন। এতে আর নতুন করে কিছু বলা নেই, ইজি কোশ্চেন, ফর্মুলা বেসড। ইফ এ 7-digit নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 24, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু? আচ্ছা, মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে, ঠিক আছে। প্রথমে এর নিয়ম কি, 24-কে আমরা কো প্রাইম নাম্বারে ব্রেক করব, 3 × 8। অনেকে বলবে আমরা তো 12 আর 2-ও ব্রেক করতে পারি, 12 × 2 24 হয়, কিন্তু 12 আর 2 তো কো প্রাইম নয়, তার মধ্যে 2 কমন আছে, কিন্তু এদের মধ্যে কোনো কিছু কমন নেই, এরা দুটো কো প্রাইম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 8-এর ডিভিজিবিলিটি চেক করি। 8-এর ডিভিজিবিলিটি কীভাবে চেক করে? লাস্ট 3টে সংখ্যা যদি 8 থেকে ডিভিজিবল হয় তাহলে সেই না পুরো নাম্বারটাই 8 দিয়ে ডিভিজিবল। তাহলে লাস্ট 3টে সংখ্যা কত? 7 6 বি। আচ্ছা, তাহলে এবার আমাকে 8 দিয়ে ভাগ করে দেখতে হবে আমি বি এর জায়গায় কত রাখতে পারি, মানে মিনিমাম কত রাখতে পারি যাতে এই সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল হয়।
তাহলে এদিকে তোমার 8 9 72 থাকলো 4। তাহলে বি এর জায়গায় যদি আমি জিরো নিই, বি এর জায়গায় যদি আমি জিরো নিই, বি এর জায়গায় যদি আমি জিরো নিই, তাহলে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। বি এর মিনিমাম ভ্যালু জিরো হলে এই সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল হবে, কারণ তখন সংখ্যাটা কত হবে? 760, আর 760 8 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, নেক্সট বি এর ভ্যালু তো জিরো হয়ে গেল। এবার আমরা চেক করব তিনের ডিভিজিবিলিটি। তিনের ডিভিজিবিলিটি কীভাবে চেক করে? ডিজিট সাম। তাহলে সংখ্যাটা তুলে নিই, সেটা হচ্ছে 3 2 a 7 7 6 b। ওকে, বি এর জায়গায় তো আমরা জিরো রেখেই ছিলাম, বি এর জায়গায় জিরো রেখে দিই। এবার আমরা ডিজিট সাম দেখি, যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, 3 তো 3 দিয়ে ডিভিজিবল, এটা কেটে দিলাম। 7 আর 2 9, এটাও 3 দিয়ে ডিভিজিবল। 6ও 3 দিয়ে ডিভিজিবল। তাহলে বেঁচে থাকলো কি? বেঁচে থাকলো a প্লাস 6, এটা 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। ও না, a প্লাস 7 ছিল, সরি, মাই মিস্টেক, a প্লাস 7, এটা 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে এর জায়গায় আমরা এবার কি রাখতে পারি যে এটা 3 দিয়ে ডিভিজিবল হয়? 2। এর জায়গায় 2 রাখলে তবেই তো 9 হবে, সেটা তো 3 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমরা এদিকে a এর ভ্যালু পেয়ে গেলাম 2, b এর ভ্যালু 0। তাহলে মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে, তাহলে 0 প্লাস 2 ইকুয়াল টু 2। নেক্সট, if the sum of two positive number is 30 and their product is 176, the positive difference between them। তাহলে 176, 176 মানে কত? 176 মানে 11 ইন্টু 16, কিন্তু 11 আর 16 যোগ তো 30 নয়, 22 8, হ্যাঁ 22 8 হয়ে গেল। অ্যান্সার কত? 14। দেখতেই নাম্বার ক্লাঞ্চিং সম্পর্কে একটু আইডিয়া থাকলে এগুলো খুব ফাস্ট করা যায়। এগুলো এক্সামে বসে না ওই ফর্মুলা লাগানোর অত সময় নেই। ঠিক আছে, 22 8 176 হয়, কিন্তু এই পেয়ারটা স্যাটিসফাই করলো না, এই পেয়ারটা আমার স্যাটিসফাই করে গেল। 22 8 176 হয়, 11 ইন্টু 16 176 হয়, কিন্তু 11 ইন্টু 16 যখন যোগ করবো না তখন কিন্তু ওদের এই যে সাম কিন্তু 30 কখনোই আসবে না, কিন্তু 22 আর 8 যখন যোগ করবো তখন 30 আসবে। ঠিক আছে, তাহলে সেই নাম্বার দুটোর ডিফারেন্স জানতে চেয়েছে। 22 মাইনাস 8 কত? 14। ডাইরেক্ট অ্যাপ্রোচ এবং এক্সাম অ্যাপ্রোচ। এবার কেউ কেউ বলবে যদি আমরা মানে এরকম দেখতে না পাই, তো দেখা তো উচিত, কারণ এত ছোট নাম্বার অবশ্যই দেখা উচিত। 1 2 বার ট্রাই অন অ্যাটলিস্ট করা উচিত, তারপর না দেখা গেলে ফর্মুলার দিকে ভাবা যাবে। আচ্ছা, ফর্মুলা তাহলে কি হবে? সাম দিয়ে রেখেছে, a প্লাস বি কত দিয়ে রেখেছে? সেটা হচ্ছে 30। প্রোডাক্ট দিয়ে রেখেছে এ বি, সেটা কত? সেটা হচ্ছে 176। 176, ঠিক আছে। জানতে চেয়েছে কি? ডিফারেন্স, পজিটিভ ডিফারেন্স। তাহলে আচ্ছা, পজিটিভ ডিফারেন্স তো ডাইরেক্ট বেরোবে না, তাহলে আমরা এক কাজ করি, স্কোয়ারই বের করি। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হয়? এ প্লাস বি এর টার্মে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ প্লাস বি কত ছিল? 30, 30-এর স্কোয়ার 900 মাইনাস 4 ইন্টু 176, তাহলে 17 ইন্টু 4 680 আর 24, তাই না? 704 আসছে। ওকে, 704। তাহলে 900 থেকে আমরা যদি 704 বিয়োগ করি তাহলে কত থাকছে? 196। তাহলে a মাইনাস বি কত? 14, কারণ আমরা আন্ডার রুট নেব। a মাইনাস বি হোল স্কোয়ার 196, তাহলে a মাইনাস বি কত? আন্ডার রুট 14, 14 আন্ডার রুট হয়, মানে 14 স্কোয়ার 196 হয়। এনিওয়েজ, এটা গেল মেথড M2 বা মেথড 2, এটা হচ্ছে M1 বা এক্সাম অ্যাপ্রোচ। ঠিক আছে, ডাইরেক্ট। আচ্ছা, ট্রিগনোমেট্রি। আচ্ছা, 2 cos স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এত, অ্যাঙ্গেল 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, তাহলে সে কথা জানতে চাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? মাইনাস ওয়ানটা ওদিকেই নিয়ে যেতে পারি। 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 1/2 প্লাস 1, তার মানে 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 3/2। তাহলে cos স্কোয়ার এক্স, এই 2 নিচে চলে আসবে না, 3/4। তাহলে সেখান থেকে cos এক্স কত হবে?
যদি আন্ডার রুট নিই তাহলে আন্ডার রুট 3/2। আরে হ্যাঁ কি না, তাই তো হবে। ঠিক আছে, এবার দেখি তাহলে cos x ইকুয়াল টু √3/2। cos কত ডিগ্রির মান √3/2 হয়? হুম, 30, sin 30 হাফ cos 30 √3/2, তাহলে x ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, এবার আমরা দেখি। আচ্ছা sec 2x, 2x মানে x তো 30 ছিল, তাহলে 2 ইন্টু 30 60, sec 60 কত হয়? 2। আচ্ছা sin 30 হাফ cosec 30 2, উল্টো না, সাইনের উল্টো তো কোসেক। আচ্ছা এবার হচ্ছে cot 30 ডিগ্রি, tan 30 1/√3 হয়, cot 30 হয় শুধু √3, কিন্তু এখানে শুধু √3 স্কোয়ার আছে, তাহলে √3 স্কোয়ার 3, কত এলো? 2 2 4 আর 3 7, ডি। ওকে, আচ্ছা এখানে এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে না, তার মানে আমাদের সব কিছু পজিটিভ ভ্যালু নিতে হবে। থিটা 0 থেকে 90 ডিগ্রি মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছুই পজিটিভ হয়। ওকে, আর বলার দরকার নেই, তাও বলে দিলাম। এনিওয়েজ, আচ্ছা শপকিপার অফার্স 3 স্কিম অন টয়েস। আচ্ছা এত এরকম তো সেম কোশ্চেন ফার্স্ট শিফটেও ছিল, সেখানেও করিয়েছিলাম। একই টাইপের কোশ্চেন, শুধু ডেটা আলাদা, এছাড়া অন্য কিছু নেই। ঠিক আছে, সলভ করছি। দেখো এতে ডিসকাউন্ট কত হবে? তাহলে আমরা সবাই এর ফর্মুলা জানি। আরে সাকসেসিভের ফর্মুলা সবাই জানো তো, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই একটা ফর্মুলার উপরেই বেস করে এই সবগুলো সলভ হবে। ওকে, এমন কেউ নেই যে জানে না, তাও লিখে দিলাম। এনিওয়েজ, তাহলে এদিকে 39, আর আমি ডাইরেক্ট করছি, হ্যাঁ 39 আর 3 সেটা হচ্ছে 42, 42 মাইনাস 39 ইন্টু 3, 3 9 27, 7 হাতে 2, 3 থেকে 9 2 11, 117, 1.17। তাহলে অ্যাপ্রক্স আমি যদি দেখি 40% অ্যাপ্রক্স আমি ধরে নিলাম। ওকে, 40 পয়েন্ট সামথিং, বাট অ্যাপ্রক্স ধরে নিচ্ছি। আচ্ছা এবার স্কিম বি, স্কিম বি কী হবে? 36%, 13%, 8%। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 36 আর 8এরটা ক্যালকুলেট করে নিই। ঠিক আছে, তাহলে 36 প্লাস 8 কত? সেটা হচ্ছে 44, 44 আর এদিকে মাইনাস হবে 36 8-এ 288, যতদূর আমার মনে পড়ছে। 3 8 24, 240 আর 6 8 48, হ্যাঁ 288, তাহলে 2.28। আমি প্রথমে দুটো দুটো করে করলাম, হ্যাঁ প্রথমে আমি 36-এর সঙ্গে 8 করে নিচ্ছি, তারপর যেটা বেরোবে তার সঙ্গে 13 করবো। ওকে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত? আমি যদি মোটামুটি 2 যদি আমি বাদ দিই, অ্যাপ্রক্সিমেটলি 42% আমরা এটাকে ধরতে পারি। অ্যাপ্রক্সিমেটলি 42, অ্যাপ্রক্সিমেটলি 42 এর সঙ্গে আমার 13 এবার ক্যালকুলেট করতে হবে সাকসেসিভ। তাহলে এটা কত আসবে? এটা তোমার আসবে 54 আর 3 7। আচ্ছা এটা যদি আমি আমার এটার সঙ্গে বিয়োগ করি না, সেটা তো 40%-এর থেকে বড়ই থাকবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। 4 তেরং 52, 520, 13 দুগুণে 26। সেম কোশ্চেন ফার্স্ট শিফটেও এসেছিল, 5.46 আসছে। তাহলে এর থেকে যদি আমি মোটামুটি 5.46 মাইনাস করি, মানে ধরো অ্যাপ্রক্স, আমি এটা অ্যাপ্রক্স ক্যালকুলেট করছি, অ্যাপ্রক্স আমি 5.5 মাইনাস করলাম, তাহলে এটা কত থাকবে? ওই মোটামুটি 52.5% সামথিং অ্যাপ্রক্সি এরকম থাকবে। তাহলে এটা আলটিমেটলি বি কত এলো? সেটা হচ্ছে 52.5% অ্যাপ্রক্স। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কিন্তু পুরো অ্যাপ্রক্সিমেট হচ্ছে, পুরো অ্যাপ্রক্সিমেট সময় বাঁচানোর জন্য অ্যাপ্রক্স ক্যালকুলেট আমি এখানে লিখেও দিচ্ছি, অনেকে কনফিউজ হবে যে এটা কীভাবে এলো। পুরো অ্যাপ্রক্স ক্যালকুলেট, কারণ অরিজিনালের আমাদের এখানে কোনো প্রয়োজনই নেই। আচ্ছা এবার সি ক্যালকুলেট করে দেখি, ডিসকাউন্ট সি কত? সেটা হচ্ছে 18% ডিসকাউন্ট অন দ্য ফার্স্ট টু টয় অ্যান্ড দ্য রিমেনিং। আচ্ছা ঠিক আছে, ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে প্রথম দুটো খেলনার উপরে দিয়েছে 18% ডিসকাউন্ট। আচ্ছা টোটাল তো সে কিনেছিল 7টা, তাহলে বাকি থাকে 5টা, 5টার উপরে কত? 41%। ঠিক আছে, তাহলে ওভারঅল আমাদের ক্যালকুলেট করতে হবে 18 দুগুণে সেটা হচ্ছে তোমার 36, প্লাস এদিকে তোমার 205 আসবে এটা, তাই না? বাই 5 আর 2 7, দেখি এটা কত আসে। তাহলে দেখি 205 আর 36 মানে 241/7, 241/7, তার মানে এটা তোমার যেটা আসছে, 1 সেকেন্ড আমি এটা একটু ছোট করে নিই, তাহলে জায়গা শর্ট পড়ছে। তাহলে কত? সেটা হচ্ছে
7 3 21, 3 31, 7 4 28, অ্যাপ্রক্সিমেটলি 34%, অ্যাপ্রক্স আমি ধরে নিলাম। অ্যাপ্রক্সেরই এখানে দরকার, অরিজিনালের আমার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্রক্স 34%, ওকে, অ্যাপ্রক্স 34%, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অ্যাপ্রক্স 34%। তাহলে এবার দেখি নেক্সট ডি, স্কিম ডি কত ছিল, বাই 7 অ্যান্ড 5 ফ্রি। তাহলে যখনই এরকম দেওয়া থাকে বাই 1 গেট 1 ফ্রি এরকম না, এগুলোর হচ্ছে ফর্মুলা আছে ফ্রি আপন টোটাল, ফ্রি আপন টোটাল। ফ্রি কত ছিল, 5টা ফ্রি দিয়েছে, টোটাল কতর মধ্যে, 12র মধ্যে। এটা কত পার্সেন্ট, 50/12, মানে 12 4 48, 2 12, অ্যাপ্রক্সিমেটলি 41%, তাই না? তাহলে এবার কি বলেছে, হুইচ স্কিম ইজ দ্য লিস্ট বেনিফিশিয়াল টু কাস্টমার। আচ্ছা, লিস্ট বেনিফিশিয়াল টু কাস্টমার তার মানে কত, এই যে এখানে লেখাই আছে ক্রেতার জন্য সবচেয়ে কম লাভজনক, তাহলে ক্রেতার জন্য সবচেয়ে কম লাভজনক কোনটা হবে, যে ডিসকাউন্টটা সবচেয়ে কম সেটা হচ্ছে সি। তাহলে অ্যান্সার কি, স্কিম সি, এই যে স্কিম সি। আচ্ছা, এখানে যদি বলতো যে দোকানদারের জন্যে সবচেয়ে লাভজনক কোনটা হবে, দোকানদারের জন্য সবচেয়ে লাভজনক স্কিম সিই হবে, কারণ দোকানদারের কখন ভালো হবে, যখন সে সবচেয়ে কম ডিসকাউন্ট দেবে, ঠিক আছে? তাহলে এটা ক্রেতার জন্য সবচেয়ে কম লাভজনক আর দোকানদারের জন্য বেশি লাভজনক, ব্যাপারটা কিন্তু একই, ওকে। নেক্সট, দ্য স্যালারি অফ অ্যান এমপ্লয়িজ ইজ ইনক্রিজ বাই 5। আচ্ছা, একজন কর্মচারীর বেতন প্রথমে 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে আবার 5% বৃদ্ধি পায়, সাকসেসিভ 5% আর 5%-এর সাকসেসিভ। অ্যান্সার তো চলেই এসছে, বাট লিখে করে দিচ্ছি, 5 + 5 + 5 × 5/100 = 10.25। এইসব ডেটাগুলো মনে রাখার ডেটা, এগুলো আলাদা করে আর ক্যালকুলেট করার কিছু নেই, খুব মানে বারবার আসে, বারবার, একবার না হাজারবার আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 10, সেটা হচ্ছে এ 104 মিটার লং ট্রেন ক্রসেস অ্যানাদার, ঠিক আছে, ট্রেন রানিং ইন দ্য সেম ডাইরেকশন ইন এত সেকেন্ড ইফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন। প্রথম ট্রেনের স্পিড দিয়ে রেখেছে, সেকেন্ড ট্রেনের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। মানে দুটো ট্রেন, এই যে 104 মিটার দীর্ঘ একটি ট্রেন আর একটার দিকে যাচ্ছে যেটার এত মিটার লম্বা, এক জি ওভারকে এত সেকেন্ডে অতিক্রম করছে। প্রথম ট্রেনের গতিবেগ কত, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। তাহলে আমরা কি করব, বেসিক্যালি আমরা কি করব, ডিস্টেন্স থেকে ডিস্টেন্স ইকুয়াল করব, তাই না? দেখো, দুটো ট্রেন, আমি এটা একটু বলে দিই, এক সেকেন্ড, বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা ট্রেন, আমি ধরে নিলাম এই একটা ট্রেন, ঠিক আছে, এটার আমি নাম দিয়ে দিলাম ট্রেন 1। এটা আমি জাস্ট বোঝাচ্ছি, একটুখানি বোঝো, অনেক সহজ মনে হবে। এটা আমি ট্রেন 1 নাম দিলাম। আচ্ছা, আর একটা ট্রেন আমি নিয়ে নিচ্ছি, ধরো এই একটা ট্রেন, এই একটা ট্রেন আমি নিলাম। এইবারে আমি কি করছি, এই ট্রেনটা ধরো এখানে আছে, তাহলে এই ট্রেনটা যখন একে ক্রস করবে, এই দেখো যখন ক্রস করে এইভাবে চলে যাচ্ছে না, যখন ক্রস করে এইভাবে পুরো চলে যাবে, তাহলে টোটাল ডিস্টেন্স কি কভার হবে, টোটাল ডিস্টেন্স কভার হবে এই দুটো ট্রেনের সাম, ঠিক আছে, এই দুটো ট্রেনের সাম বা এই দুটো ট্রেনের যোগ, এটাই হবে টোটাল ডিস্টেন্স কভার্ড, ঠিক আছে। সেম জিনিস এই ট্রেন 1-এর জায়গায় যদি কোনো প্ল্যাটফর্মও থাকতো, যদি কোনো প্ল্যাটফর্মও থাকতো, তাহলেও এই একই জিনিসটাই হতো, তাহলেও এই একই জিনিসটাই হতো, তখন হতো প্ল্যাটফর্ম আর এই সেকেন্ড ট্রেনের সাম। বোঝা গেল? ঠিক আছে, এটা তো গেল বোঝানোর জন্য। এবার দেখো সলিউশন সলভ করছি। তাহলে 104 মিটার প্রথম ট্রেন, দ্বিতীয় ট্রেন 94 মিটার, তাহলে দুজনের যোগ কত, 104 আর 94 কত হয়, 104 আর 94 198, তাই না? ডিস্টেন্স কত, 198 মিটার, মিটার লেখা দরকার, সরি। এবার আমরা এই সাইড থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করি। এই সাইড থেকে ডিস্টেন্স কীভাবে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড ইনটু টাইম। আর এটাও তো ডিস্টেন্স, স্পিড ইনটু টাইম তো ডিস্টেন্সই হয়, কিন্তু এখানে তো রিলেটিভ স্পিড নিতে হবে, কারণ দুটো ডাইরেকশন আছে, যেটা হচ্ছে সেম ডাইরেকশন, একটা ওদিক থেকে আসছে, একটা এদিক থেকে যাচ্ছে, ওকে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, আচ্ছা যেটা জানতে পেরেছি আমরা একটার জানি, ধরে নিলাম একটা 61, অন্যটা ধরে নিলাম এক্স, ইকুয়াল টু কত, 16.2 সেকেন্ড। আচ্ছা, 0.2 নিচে নামালে আমি 10। আচ্ছা, এই যে স্পিডটা আমরা লিখলাম না, এক সেকেন্ড এটাকে একটু সাইড করে দিই,
হুম, এই যে স্পিডটা এলো 61 মাইনাস এক্স, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে, কারণ এখানে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাই না? কিন্তু যেহেতু কোশ্চেনে আমাদের মিটার আছে, তাহলে আমাদেরকেও এটা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করার জন্য কি করব? 5/18 দিয়ে মাল্টিপ্লাই। মিটার মনে রাখার জন্য এরকম ভাবো যে 5/18 ধরো আছে, ঠিক আছে? এক সেকেন্ড, এটা একটুখানি বলে দিই, মনে রাখতে সুবিধা হবে। এটা আমি আগের এতেও বলেছিলাম। ধরো এটা আছে কিলোমিটার পার আওয়ার, এটা আছে মিটার পার সেকেন্ড। মনে রাখার জন্য, এটা শুধুমাত্র মনে রাখার জন্য যে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো না 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা কোনোদিন আর গোলাবে না। ধরো আমি কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যাই, তাহলে এইভাবে মনে রাখো যে মিটার তো ছোট ইউনিট, তাহলে উপরে ছোট আসবে, মানে 5/18। কিন্তু যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাবো, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার কি, সেটা বড় ইউনিট, তাহলে বড়টা উপরে থাকবে 18/5। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখো, আর কোনোদিন গোলাবে না। তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারে ছিল মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। ওকে, এবার দেখো 18×9 162, সবাই জানে 5×2 = 10। আচ্ছা, এই 2 যদি ওদিকে যায় তাহলে 198 × 2, এটা কত? 400 থেকে 4 কম, 396। ওকে, আর এদিকে কত? 9 কে 9, 9×6 = 54 মাইনাস 9। ঠিক আছে, তাহলে এবার যদি এটা বিয়োগ করি কত থাকবে? 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 4 গেলে 5, আর 9 5 14, 4 153 মাইনাস 9x। ওকে, এই মাইনাস থেকে মাইনাস গেল, এক্স কত? 17×9 = 153, 17 কিলোমিটার পার আওয়ার সেকেন্ড ট্রেনের স্পিড। ক্লিয়ার? এই জিনিসটা একটু খেয়াল রেখো, তাহলে আর গুলোবে না কখনো। নেক্সট, Ravi spent 70% of his income. His income increased by 25% and his expenditure increased by 10%. By what percent do his savings increase? আচ্ছা, এটা আমি দুভাবে বলবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে বেসিক মেথড, M1। বেসিক মেথডটা আগে জানো, তারপরে ওটা বলছি। রবির ইনকাম আমি ধরলাম 100, ঠিক আছে? তাহলে এক্সপেন্ডিচার কত? 70, দেওয়াই আছে। 100-র মধ্যে 70 যদি সে খরচা করে দেয়, তাহলে বাঁচাচ্ছে কত? 30। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার ইনকাম বেড়ে গেল 25%, 100 থেকে 125 হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি হলো? তার যে খরচা, সেটা 10% বাড়লো। প্রথমে 70 ছিল, 70 থেকে যদি আমি 10 বাড়াই, 70-এর 10% 7, 70 আর 10 77। তাহলে 125-এর মধ্যে 77 তো খরচা, তাহলে সেভিং কত? তাহলে 7 8 15, হাতে 1, 5 না 8 4 48। সেভিং প্রথমে ছিল 30, এখন হয়েছে 48। সেভিং কত বেড়েছে? 18 বেড়েছে। কতর ওপরে? 30-এর ওপরে, ইন্টু 100। কত হবে? 0 থেকে 0 গেল, 3 6 18, 60%, ইনক্রিজ বাই 60%। আচ্ছা, এটা তো হয়ে গেল বেসিক মেথড। এবার আমি আর একটা মেথড বলছি, তোমরা অনেকেই সেটা জানো না, কিন্তু সেটা এখানে অ্যাপ্লাই করা যায়। যদিও এভারেজের যাদের নলেজ নেই, বা এভারেজ যারা খুব ভালো করে পড়েনি, তারা এই বিষয়টা বুঝতে পারবে না, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ঠিক আছে, M2 ডেভিয়েশন, ডেভিয়েশন এখানে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে, যখনই ওভারঅল, এটা কেন এখানে ডেভিয়েশন অ্যাপ্লাই করতে পারছি? ইনকাম কি হয়? ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই না? আয় ইকুয়াল টু খরচ প্লাস সঞ্চয়। যখনই মাঝখানে প্লাস থাকবে, তার মানে আমরা ডেভিয়েশন অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা কি বলছে? 70% খরচ করছে, তাহলে টোটাল 70% ফ্র্যাকশন ভ্যালু 7/10। তাহলে টোটাল 10 যদি ইনকাম হয়, তাহলে খরচ করছে কত? 7। সেভ করছে কত? 3। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেল রেশিও। ডেভিয়েশনে আমাদের অনলি রেশিও চাই,
আচ্ছা, এবার কি বলেছে? ইনকাম ইনক্রিজ বাই 25%, মানে এই যে ওভারঅল যে এফেক্টটা, এই যে ওভারঅল এফেক্টটা সেটা 25% ইনক্রিজ হয়েছে। ওকে, কিন্তু এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে অনলি 10%, এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে অনলি 10%। ঠিক আছে, তাহলে এবারে সেভিং কত বাড়ার কথা? আচ্ছা দেখো, ওভারঅল যদি 25% বেড়ে থাকে, তাহলে এক্সপেন্ডিচারও 25% বাড়ার কথা, সেভিংসও 25% বাড়ার কথা। আরে হ্যাঁ কি না? এভারেজের ডেফিনেশন তো সেটাই বলে। ইয়েস, কিন্তু এখানে 25-এর থেকে 10 কত কম? -15 কম। কতর ওপরে? 7-এর ওপরে। টোটাল কত কম? 15 সাথে 105। টোটাল 105 কম। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্যে আমার এখানে 105 বেশি করতে হবে। কিন্তু এখানে কজন ছিল? 3। তাহলে 3 দিয়ে ভাগও করতে হবে। ওকে, তাহলে এবার দেখি 3 35 3-এ 105 হয়, 25 প্লাস 35 60% সেভিংস ইনক্রিজ। দেখো এই একই। ঠিক আছে, যারা এটা জানো না, যাদের ডেভিয়েশন টাফ মনে হয়, তারা এই বেসিক মেথড থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দুটোই বলে দিলাম। ঠিক আছে, দুটোই ফার্স্ট, দুটো মেথডেরই নিজের নিজের ইম্পর্টেন্স আছে, সেটা ডিপেন্ড করে কোশ্চেন অনুযায়ী আর কোশ্চেনের ডেটা অনুযায়ী। ওকে, কোনো মেথড খারাপ বা কোনো মেথড ভালো নয়। এনিওয়েজ, নেক্সট, দ্য ফোর্থ প্রপোর্শনাল। আচ্ছা, ফোর্থ প্রপোর্শনালের ফর্মুলা কত? রেশিওর সবচেয়ে বেসিক কোশ্চেন, যে কোনো টিচার পড়ায়, কোনো অসুবিধা নেই। ফোর্থ প্রপোর্শনাল, ফোর্থ ফোর্থ প্রপোর্শনাল কী হয়? ফোর্থ প্রপোর্শনাল হচ্ছে বি ইন্টু সি বাই এ। আরে হ্যাঁ কি না? ইয়েস, বি কত ছিল? 4.8, 7.15, 1.12, 4-এ 48, 4 সাথে 28 আর 4 15 60, 28. নিজের নিজের মতো মাল্টিপ্লাই করে নিও। বি অপশান, এতে আর নতুন করে কিছু বলার নেই, বেসিক ডেফিনেশনের উপরে কোশ্চেন। আচ্ছা, গিভেন দ্য ডেটা সেট এত, হোয়াট ইজ দ্য মিডিয়ান? আচ্ছা, মিডিয়ান কি হয়? সবার প্রথমে তো আমরা কি করব? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। ঠিক আছে, আচ্ছা সেটা নাই পরে সাজাচ্ছি, আগে দেখে নেই আমাদের মিডিয়ান কোন পজিশানে থাকবে। কটা ডেটা আছে? 1 2 3 4 5 6। তাহলে পজিশন কি হবে? 6 প্লাস 1/2, 3.5, মানে 3 নম্বরে যে ডেটাটা থাকবে আর 4 নম্বরে যে ডেটাটা থাকবে, তাদের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। দ্যাটস ইট। সেটা কখন? সেটা ছোট থেকে বড় ক্রমে সাজানোর পরে। তাহলে আমাদের বাকি ডেটাগুলো দেখার দরকার নেই, আমরা প্রথম থেকে ফোর্থ ডেটা পর্যন্তই দেখে নিই, সেটাই এনাফ হবে না? সবচেয়ে ছোট কত? 12। আচ্ছা, 12-র পরে আর কি আছে? 12 36 22 17 আছে না? 17 17 17 17-র পরে কত? 22, 22-এর পরে 27। আচ্ছা, এর পরে আর কি আছে আমাদের জানার কোনো প্রয়োজন নেই, আমাদের যে দুটো দরকার ছিল সেই দুটো আমরা পেয়ে গেলাম। তাহলে 22 আর 27 এই দুটোকে যোগ করি যদি আমরা, তাহলে কত হবে? 4 আর এদিকে 7 2 9, 49, বি অপশন। বাট এটা আমরা আরেকটা অন্যভাবেও যোগ করতে পারি, দেখো সেটা আমি বলে দিচ্ছি। 22 আর 27-এর ডিফারেন্স কত? 5। তাহলে 5কেই 2 দিয়ে ভাগ করে দাও, কত আসে? 2.5। হয় তুমি 22-এ 2.5 যোগ করে দাও, যেটা আসবে, বা তুমি যদি 27 থেকে 2.5 মাইনাস করে দাও, সেই একই জিনিস আসবে। ওকে, সেটা হবে 24.5। বা তুমি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগও করতে পারো, যার যেভাবে খুশি। কিন্তু এটা সহজ হয়, ডেটা যখন বড় হবে না, এই ডিফারেন্সকে ভাগ করে ছোট ডেটায় অ্যাড করা বা বড় ডেটার থেকে বিয়োগ করা, এটাই সবচেয়ে সহজ হয়। এনিওয়েজ, টোটাল সারফেস এরিয়া। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? টিএসএ বলে একে, সেটা হচ্ছে 6a²। আচ্ছা, আরও একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিএসএ বা কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, এটাকে কার্ভ সারফেস এরিয়া জেনারেলি স্ফেয়ার বা গোল টাইপের জিনিসের যে জিনিসগুলো না, সেগুলোকে বলা হয়। এটাকে আমরা আরেকটা বলি ল্যাটারাল সারফেস এরিয়া, এলএসএ। বিষয়টা একই, গোল টাইপের জিনিসের ক্ষেত্রে সিএসএ বলে বা কার্ভ সারফেস এরিয়া,
আর যেগুলো ফ্ল্যাট সারফেস হয় সেগুলোকে বলে ল্যাটারাল সারফেস এরিয়া। ঠিক আছে, এটার ফর্মুলা হচ্ছে 4a স্কোয়ার। আমাদের 6a স্কোয়ারই দরকার, সেটাই নেব। 6 ইন্টু এ কত ছিল, 86 ইন্টু 86। এত বড় ক্যালকুলেশন করতে গেলে পেপার ছেড়ে আসতে হবে, এক্সামিনার কোনো না কোনো হিন্ট ছেড়েছে, দেখি নাহলে মাল্টিপল চেক করবো। 4 2 6 5, সব ইউনিট ডিজিট আলাদা, তাই ইউনিট ডিজিট থেকেই করে নিই। 6 6 6 36, আচ্ছা 6 36 6। তাহলে কিসের থেকে করলাম, ইউনিট ডিজিট। ওকে, নেক্সট। আচ্ছা, এ কোয়াড্রিলেটারাল হ্যাজ ওয়ান ডায়াগনাল দিয়ে রেখেছে, একটা কর্ণ দিয়ে রেখেছে, আর অপর দুটো শীর্ষ থেকে এই কর্ণের উপর অঙ্কিত দুটো লম্ব। ঠিক আছে, প্রথমেই বলি কনসেপ্ট, তারপরে নয় এ করবো। আচ্ছা, যে কোনো একটা কোয়াড্রিলেটারাল আমি ড্র করলাম। কোয়াড্রিলেটারাল এখানে পাবো? এখানে কোয়াড্রিলেটারাল কোথায়? আরে ভাই আয়, এই তো একটা আছে ট্রাপিজিয়াম টাইপের। ঠিক আছে, এই যা আছে তাই এঁকে নিই। ধরো এটা একটা কোয়াড্রিলেটারাল, এটা আমি নাম দিলাম জেনারেল কোয়াড্রিলেটারাল বা সাধারণ চতুর্ভুজ। এটা যে কোনো সাধারণ চতুর্ভুজের প্রপার্টি, যে কোনো সাধারণ চতুর্ভুজের প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টিটা কি দেখো, প্রথমে আমি কর্ণ বা ডায়াগনাল দুটো ড্র করি। আরে ভাই দাঁড়া, এই একটা ডায়াগনাল, আর একটা ডায়াগনাল ড্র করি। এই একটা ডায়াগনাল, না একটা ডায়াগনাল ড্র করলেই হবে, একটা প্রয়োজন। হাইট, তাহলে আমি এক সাইড থেকে এই একটা হাইট তুললাম, আর এই সাইড থেকে হাইট মানে কি 90 ডিগ্রি হাইট তুললাম। এটার নামও একটু দিয়ে দিই, এ বি সি ডি। এটাকে আমি নাম দিলাম হাইট 1, এটা আমি নাম দিলাম হাইট 2। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এটার এরিয়ার ফর্মুলা কি হবে, সেটা ঠিক এরকম হবে, হাফ ইন্টু যে ডায়াগনালের ওপর দুটো হাইট উঠেছে সেই ডায়াগনালটাকে নিতে হবে, বিডি, ইন্টু h1 প্লাস h2। দিস ইজ দ্য কনসেপ্ট, এটা মুখস্থ করে রাখো। ওকে ওকে, এবার আমি এটাকে একটু ছোট করে দিই। এটা কিভাবে এলো, খুব সহজ, সেটা আমি আর এক্সট্রা করে বলছি না, জাস্ট মনে রেখে দাও দুটো ট্রায়াঙ্গেলকে প্লাস করা হয়েছে। ঠিক আছে, বেসিক্যালি এটা কি, কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে, খুব ইজি। ট্রায়াঙ্গেল যদি এ বি আর ডিতে দেখি, তাহলে এ বি ডি এর ফর্মুলা কী হবে, হাফ ইন্টু বেস মানে বিডি ইন্টু হাইট 1। আর ট্রায়াঙ্গেল যদি বি সি আর ডি দেখি, এখানে তাদের এরিয়া কত হবে, হাফ ইন্টু বিডি বাই এই বেসের উপরে হাইট উঠেছে ইন্টু হাইট 2। এবার যদি এখান থেকে আমি হাফ আর বিডি কমন তুলি, না কারণ দুটোতেই তো সমান, হাফ এখানেও হাফ বিডি এখানেও হাফ বিডি, তাহলে কত থাকছে h1 প্লাস h2। এইভাবেই এসেছে, খুব সিম্পল জিনিস। ঠিক আছে, দেখো এই সেম জিনিস। এনিওয়েজ, তো এবার কোশ্চেনের সলিউশনে আসি। হাফ আর ডায়াগনাল বা কর্ণ কত দিয়ে রেখেছে, সেটা হচ্ছে 36, দুটো হাইটের যোগফল 20 আর 10 30। অ্যান্সার কত হলো, 18 18 দিন 540। ক্যালকুলেশন খুব ছোট। নেক্সট, 40% গুডস আর সোল্ড অ্যাট 10% প্রফিট, রিমেনিং 20% প্রফিট আর এত এত করা। ঠিক আছে, ওভারঅল বের করতে হবে। ওকে, ডেভিয়েশন যখনই ওভারঅল বলবে তার মানে হচ্ছে ডেভিয়েশন। আচ্ছা, যেটাই ডেভিয়েশন সেটাই ওয়েটেড এভারেজ, একই ব্যাপার। ঠিক আছে, শুধু ওয়েটেড এভারেজের অ্যাডভান্স ভার্সন হচ্ছে ডেভিয়েশন, নাথিং এলস। আচ্ছা, যখনই এরকম আসবে না, রিমেনিং রিমেনিং শব্দ যখনই আসবে, তখন আমরা কি করব, তখন আমরা টোটাল গুডসকে এই ভ্যালুগুলোর এলসিএম ধরব। যদি আমরা না ধরি তাহলে অনেক ক্ষেত্রে সেটা ফ্র্যাকশানে চলে যাবে এবং ডিল করতে মানে অসুবিধা হবে। তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে, এক সেকেন্ড, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে, সেটা হচ্ছে 2/5।
আর এদিকে 25% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। তাহলে এই যে আছে টোটাল গুডসটাকে আমরা ধরবো 5 আর 4 মাল্টিপ্লাই, কত 5 × 4 20। আমি ধরে নিলাম টোটাল 20। হয়তো আমরা এখানে 100ও ধরতে পারতাম, এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হবে যেখানে 100 ধরলে তোমরা ফেঁসে যাবে, মানে ফ্র্যাকশানে আসবে। সেই থেকে বাঁচার জন্যে আমরা এটার এই বেস ভ্যালুর মাল্টিপ্লাই নিয়ে নিই 5 আর 4। ওকে, আচ্ছা তাহলে 20-র 40%, 4 দুগুণে 8, 8 10% প্রফিটে বিক্রি করেছে। ওকে, তারপরে বলেছে আচ্ছা 20-র মধ্যে 8 চলে গেলে থাকে 12, 12-র 25% মানে 1/4, তার মানে 3। এই 3 বলেছে 15% প্রফিটে বিক্রি করেছে। ওকে, তারপরে তাহলে 8 আর 3-এ 11 চলে গেল, থাকে 9। এই যে বাকি 9, এটা তো মাইনাস হবে, 29% লস। ঠিক আছে, সিম্পলি ওয়েটেড এভারেজ লাগিয়ে দাও, কোনো এক্সট্রা মাথা খাটানোর কোনো প্রয়োজন নেই। দেখো কিভাবে লাগাবো ওয়েটেড এভারেজ। 8 10-এ 80 প্লাস 80, 3 15 45, আর এদিকে মাইনাস 9 9 81, 1 হাতে 8, 9 দুগুণে 18, 18 আর 8 26, তাই তো? ইয়েস, তাহলে যদি আমি যোগ করি কত হবে, এদিকে 80 আর 45, সেটা হচ্ছে 125। 261-এর থেকে যদি 125 আমি বিয়োগ করি, 125 কত থাকবে, 5 আর 6 11, হাতে 1 3, 3-এ 6, 136। ওকে, 136, কিন্তু এটা ওভারঅল নেগেটিভ আসবে। ওভারঅল এটা কি আসবে, এই যে 136, এটা ওভারঅল নেগেটিভ আসবে, -136। এই যে নেট এলো, এটাকে আবার ভাগ করতে হবে 20 দিয়ে, মাইনাস কত হবে, 2 6 12, 2 8 16, -6.8। মাইনাস কি ইন্ডিকেশন করে, মাইনাস ইন্ডিকেশন করে লস। ওকে, প্লাস হলে প্রফিট হতো, মাইনাস মানে লস। সি অপশন, ওয়েটেড এভারেজ প্রপার। 2 numbers are in the ratio এত, তাদের এলসিএম দিয়ে রেখেছে এত। হোয়াট ইজ দ্য সাম অফ 2 নাম্বারস, দুটো নাম্বারের যোগ। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম নাম্বারগুলো কত, 4x আর 5x। ঠিক আছে, এদের এলসিএম কত হবে, 4x আর 5x এর এলসিএম কত হবে, 4 × 5 × x, এলসিএম মানে লসাগু 240। ওকে, 4 5 20, x = 12। ঠিক আছে, x এর মান 12 এলো। এবার এদের সাম জিজ্ঞেস করতে চেয়েছে, ঠিক আছে সাম জিজ্ঞেস করি। সাম কত, এদের সাম হচ্ছে 9x, আর x এর মান তো 12 ছিলই, 9 12 108। নেক্সট, the sum of present age of mother and daughter is 15 years, না 50 years, and 5 years ago mother's age was 7 times the daughter's age। ঠিক আছে, তাহলে আমরা যদি 5 বছর আগের ঘটনা দেখি, সেখানে হচ্ছে মাদার, আর কে আছে, ডটার। কি বলেছে, ডটারের বয়স যদি এক্স হয়, তাহলে মা 7x, আর সেটাই বলা আছে 7 গুণ। এটা তো 5 বছর আগের গল্প, তাহলে 5 বছর পরে দুজনের 5 5 বেড়েছে। তখন কি হয়েছে, এদের দুজনের যে যোগ, সেটা কত দিয়ে রেখেছে, সেটা দিয়ে রেখেছে 50। আর এটাই তো ইকুয়েশন, তাই না? তাহলে এবার এক্স এর মানটা ক্যালকুলেট করতে হবে। 7x আর x 8x প্লাস 10 = 50, x = 40। এক্স এর মান চলে এলো 40, 40/8, 5। ওকে, তাহলে
প্রেজেন্ট এজ বলেছে, তাহলে 5 বছর আগে প্রেজেন্ট এজ মানে এইটাই, আর এইটাই তো প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজ কত? 7x প্লাস 5, 5 সাথে 35 আর 5-এ 40, এক্স এর ভ্যালু রাখলে দ্যাটস ইট। দ্য রেক্ট্যাঙ্গেল গার্ডেন এত ইউনিফর্ম, আচ্ছা ড্র করি, যদি ওখানে পিকচার ড্র করা আছে, বাট স্টিল মুঝে ভি তো করনা হোগা। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি একটা এরিয়া ড্র করলাম, সেটা হচ্ছে এই একটা রেক্ট্যাঙ্গেল, আর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। সেটা হচ্ছে এইটা। রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ 25 মিটার, এটা হচ্ছে 25 মিটার। এক সেকেন্ড, আর এটা ছিল 18। ওকে, এবার দুদিকে বলেছে 2 মিটার ওয়াল, তাহলে এখান থেকে এটাও 2, সিমিলারলি এখান থেকে এটাও 2, সিমিলারলি এখান থেকে এটাও 2, আর সিমিলারলি এখান থেকে এটাও 2। ওকে, তাহলে এখন নতুন এদের লেন্থ আর ব্রেডথ কত হবে? তাহলে নতুন লেন্থ কত হলো? এদিকে 2 আর এদিকে 2, 4, 25 আর 4, 29। সিমিলারলি এই 18 যে আগে ছিল, এখন কি হলো? এদিকে 2 এদিকে 2, 4, তাহলে 18 আর 4, 22। ঠিক আছে, এটা হলো নতুন তাদের দৈর্ঘ্য আর প্রস্থ। এবার পেরিমিটার, বাইরের সীমানার পরিসীমা জিজ্ঞেস করেছে, তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু 29 প্লাস 22। ওকে, তাহলে এদিকে 2 ইন্টু 9 2 11, 1 হাতে 1, 51, 51 ইন্টু 2, 102। কোন অপশান? ডি। এইটা জাস্ট মনে রেখে দাও, যখনই বলবে যে চারিদিক থেকে আমরা এরকম একটা বাউন্ডারি টেনেছিলাম এত মিটার, তখন এখানে যা দেওয়া থাকবে না, এখানে যাই দেওয়া থাকবে এর সঙ্গেও তার ডবল যোগ করবে, 25 আর 4, 29 যেটা দেওয়া থাকবে, আর এর সঙ্গেও এর ডবল যোগ করবে 4, 18 আর 4, 22, তাহলে এটা ডাইরেক্ট চলে আসবে। ওকে, আরে আমি এখানে বলেছি ঠিক, লিখেছি 4 ডাইরেক্ট চলে, সেটা মনে রেখে দাও, কেন আসে সেটা এখানে দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট। এ ট্রেন এত মিটার লং ক্রসেস এ স্টেশনারি ট্রেন অফ লেন্থ এত মিটার ইন 16 সেকেন্ড, দ্য স্পিড অফ দ্য মুভিং ট্রেন ইন কিলোমিটার পার আওয়ারে জিজ্ঞেস করছে। ঠিক আছে, মুভিং ট্রেনের স্পিড কত? সেম জিনিস কিছু সময় আগে বলে এসেছি, একটা ট্রেন যখন আর একটা ট্রেনকে পার করে, তখন সে তাদের দুজনের দূরত্বের যোগ চলে, তাই না? তাহলে 380 প্লাস 340, 8 4 12, 2 হাতে 1, 720 মিটার। ওকে, এটাও ডিস্টেন্স, এটা কিসের সঙ্গে ইকুয়াল হবে? এক সেকেন্ড, আমি আগের সঙ্গে ইকুয়েট করে নিই, তারপরে লিখছি। 16 সেকেন্ডে গেছে, এটা হলো টাইম, তাহলে এর সঙ্গে যদি আমি স্পিড লিখি, এটাও ডিস্টেন্স চলে আসবে। স্পিড কত? আরে জানি না, এক্স। ঠিক আছে, জানি না, ধরে নিলাম। যেহেতু এটা টাইম ও সেকেন্ডে আছে, তাহলে স্পিডও এখানে আমি মিটার পার সেকেন্ডেই অবভিয়াসলি ধরেছি। যেহেতু টাইম সেকেন্ডে আছে, তাহলে অবভিয়াসলি বাই ডিফল্ট এটা কিসে আসবে? মিটার পার সেকেন্ডে আসবে। ওকে, তাহলে এদিকে এক্স কত হবে? এটাকে তো 720 ইন্টু 16x, 16 4 64, 64 আর 6 8 8 16 5 45, এক্স হলেও 45। কিন্তু আমি বলেছিলাম এটা মিটার পার সেকেন্ডে আসবে। কোশ্চেনে কি জানতে চেয়েছে? কিলোমিটার পার আওয়ার। একটু আগেই বলে এসেছি, মনে রাখার টেকনিক, কিলোমিটার পার আওয়ার বড় ইউনিট, তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব? 18/5 দিয়ে। আরে হ্যাঁ কি না বলে এলাম তো, ইয়েস।
5 9 45, 18 ইন্টু 9 162, দ্যাট ইজ এ অপশন। ওকে, এক সেকেন্ড এটা লিখে দিই একটুখানি। সেটা হচ্ছে এটাও ডিস্টেন্স, জাস্ট এ সেকেন্ড এটা একটুখানি লিখে দিই। এটাও ডিস্টেন্স আর এই টাইম ইন্টু স্পিড, এটাও ডিস্টেন্স। ওকে, দুদিক থেকেই আমরা ডিস্টেন্স ইকুয়েট করেছি। এনিওয়েজ, সিম্পলিফাই। তাহলে 15 ইন্টু 2 কত হলো? সিম্পলিফাই করতে বলেছে 30, 0.3, নিচেও 0.3, অ্যান্সার কত? 1, তাই তো? ওকে, ইয়েস। দ্য কস্ট প্রাইস অফ 25 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল। ঠিক আছে, দ্য প্রফিট ইজ 25%, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, কস্ট প্রাইস কত বলেছে? 25 আর্টিকেলের যে কস্ট প্রাইস সেটা ইকুয়াল সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেলের সেলিং প্রাইসের ইকুয়াল। তাহলে আমরা যদি এখান থেকে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইসের রেশিও ক্যালকুলেট করি, সেটা কত আসবে? এক্স বাই 25। দেখো, অনেকে না এখানে গুলিয়ে ফেলে যে সিপি বাই এসপি লিখলাম, এবার আমি 25 উপরে লিখবো না এক্স নিচে লিখবো। এটা এভাবে মনে রাখো, জাস্ট মনে রাখার জন্য বলছি, আর এটাই নিয়ম। সিপির সঙ্গে 25 আছে, ইয়েস, তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই ইকুয়েট করে দাও। মানে এই দেখো, কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি না, তখন সিপির সঙ্গে 25 থাকবে। এসপির সঙ্গে এক্স আছে, তাহলে আমি যদি কোনাকুনি মাল্টিপ্লাই ইকুয়েট করে দিই, তাহলে এই এসপির সঙ্গে এক্স থাকবে। আমি ওই দেখি না যে কোনটা উপরে আসবে কোনটা নিচে আসবে, আমি ডাইরেক্ট দেখি এখানে সিপির সঙ্গে 25 আছে, তার মানে আমি কোনাকুনি মাল্টিপ্লাই ইকুয়েট করে দেবো। কারণ এইটাকেই যদি আমি ফার্দার সলভ করি, আর এই একই জিনিস আসবে, 25 সিপি ইকুয়াল টু এক্স এসপি, যা এসছিল। ওকে, তো এইভাবে মনে রাখো, তাহলে আর দেখবে কনফিউশন হবে না যে নিচে এক্স লিখবো না উপরে 25 লিখবো। ওকে, কোনাকুনি মাল্টিপ্লাই ইকুয়েট করে দাও। আচ্ছা, এনিওয়েজ এটা তো বুঝালাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিপি থেকে এসপি রেশিও এক্স বাই 25, কিন্তু কোশ্চেনে কী দিয়ে রেখেছে? কোশ্চেনে এটা দিয়ে রেখেছে প্রফিট 25%। আচ্ছা, 25% প্রফিট মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? 25% প্রফিট মানে যদি কস্ট প্রাইস 4 হয় না, তাহলে 4-এ 1 বেড়ে 5 হলো এটা। এটা যদি সিপি হয়, তাহলে এটা হলো, কি লিখতে যাচ্ছি, এসপি। 25% মানে তো এটাই। তাহলে এখানে দিয়ে রেখেছে কস্ট প্রাইস যদি 4 হয়, সেলিং প্রাইস 5। যে রেশিও এখানে ছিল সেই রেশিও এখানে ওরা বলে দিয়েছে, 5-এর 5 গুণা মাল্টিপ্লাইং 5, 4-এরও 5 গুণ হবে 20। সি অপশন, এটাই কস্ট প্রাইস, সেটাই জানতে চেয়েছিল, ভ্যালু অফ এক্স। না, কি জানতে চেয়েছিল? এক্স আর্টিকেল মানে কত আর্টিকেল ছিল, সরি, এই যে এতগুলো আর্টিকেল ছিল। ওকে, 20। নেক্সট, মোড। মোড মানে কি? যেটা যত সবচেয়ে বেশি বার যেটা এসছে, তাহলে দেখি 41 কতবার এসছে। আরে আর এক সেকেন্ড, দেখি 41 কতবার এসছে। 41 একবার 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 41 তো একবারই দেখা যাচ্ছে, একবার। 40 কতবার এসছে? এখানে 1 আছে, 2 আছে, 40 2, 40 দুবার। 51 কতবার? তাহলে এটা তো কখনো হতেই পারে না, এখান থেকেই কেটে দাও। একবার 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 একবার, 2 বার, 3 বার 3 বার, 51 3 বার। আর 42, এটাও হতে পারে না। 42 একবার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 51, যেহেতু 3 বার এসছে, এই যে একবার, 2 বার আর 3 বার। ওকে, अच्छा, किसका सवाल है? সিম্পলিফিকেশন। আচ্ছা, তাহলে প্রথমে ভিতরের ব্র্যাকেট সলভ করো। ভিতরের ব্র্যাকেট কত? সেটা হচ্ছে
26 থেকে 11 গেলে থাকে 15, 15 আর 6 21, 21-এর সঙ্গে 9 যদি মাল্টিপ্লাই করি 189, কিন্তু সেটা নেগেটিভের, আর এদিকে +30 কত হবে? মাইনাসের 159 সি। ওকে, সিম্পলিফিকেশন বোর্ডমাসের নিয়ম, নতুন করে আর বলার কি আছে। A tank is normally filled by a pipe in 10 hours. আচ্ছা, due to a leak, it takes 12 hours. Find the time taken by the leak alone to empty the full tank. আচ্ছা, একটি ট্যাঙ্ক নল এ দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়। ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি পূর্ণ হতে 12 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এ 10 ঘন্টায় করছে, আর এর সঙ্গে একটা লিকও আছে, সেটা আমি এল ধরে নিলাম লিক। এরা দুজন মিলে 12 ঘন্টায় কাজটি করতে পারে। এলসিএম কত? টোটাল ক্যাপাসিটি 60 ধরে নিলাম, 10 6 60, 12 5 60। আচ্ছা, এবার দেখো এখানে এ তো দেওয়াই আছে 6, উপর থেকে আমরা এটা বলতে পারি এই যে এ 6 এখানে আছে। ওকে, তাহলে এখানে দেখাচ্ছে এ প্লাস এল 5, তাহলে এল কত হওয়া উচিত? -1। আরে 6 আর -1 তবেই তো 5 আসবে। তাহলে এখান থেকে আমরা লিক বাংলায় লিখি, সেটাই ভালো হবে। যেটা ছিদ্র, তার এফিসিয়েন্সি কত পেলাম? -1। তাহলে এবার বলেছে ছিদ্রটি একা কত সময় নেবে? টোটাল ওয়ার্ক কত ছিল? 60, 1 এফিসিয়েন্সিতে করবে 60 আওয়ার্স। এই অপশন একদম বেসিক কোশ্চেন। আচ্ছা, the mean proportional between two positive number is 30. If the difference between them is 45, what is the smaller? দুটো নাম্বারের মিন প্রপোর্শনাল কি হয়? √ab, তার মান কত? 30। তাহলে a ইন্টু বি দু সাইড থেকে স্কোয়ার করবো 900, আর এদিকে a মাইনাস বি 45 দিকে রেখেছি। এবারে স্মলার নাম্বারে দেখো, এত বড় নাম্বারে আমি তো ফর্মুলা লাগাতে বসবো না, আমি নাম্বারটাকে ক্লাঞ্চ করে দেখব যে কিভাবে আমি ভাঙতে পারি। ফর্মুলা তো আছেই, একটু আগেই বলে এসেছি। তাহলে 900কে আমরা কিভাবে ভাঙতে পারি? 15 60 হয়ে গেল ডাইরেক্ট। আরে হ্যাঁ কি না? ইয়েস, 15 60, 6 15 90, 900, আর 60 আর 15 ডিফারেন্স কত? 45। স্মলার নাম্বার কত? এই যে 15, ডাইরেক্ট। না হলে ফর্মুলা তো আমি বলেই এসেছি। যদি এভাবে ডাইরেক্ট দেখতে নাও পাও, জাস্ট একটুখানি অবজার্ভ করলে দেখা যায়। ওকে, এটা না ভাঙার আরও একটা পদ্ধতি আছে, আমি এখন বলছি না, বললে কনফিউজ হবে। সেটা জেনারেলি বড় ডেটার ক্ষেত্রে লাগানো যায়, এটাকে আরও তাড়াতাড়ি ভাঙা যায়। একটা পদ্ধতি আছে, সেটা একটা ট্রিক বলা যেতে পারে, কিন্তু সেটা আপাতত থাক। নেক্সট কোনো কোশ্চেনে যদি বড় ডেটা থাকে সেখানে আমি বলে দেবো। ঠিক আছে, কিছু না, সাম থেকে একবার আর মাল্টিপ্লাই থেকে দুবার কাটতে হয়, কিছু আছে একটা মেথড, আমি পরে বলবো। আপাতত এইটাই ভেবে রাখুন, খুব ইজি ডেটা, খুব সহজেই ভাঙা যায়। আচ্ছা, 70,000 অ্যামাউন্ট টু 74,000, এত বছরে এত পার্সেন্ট কম। আচ্ছা দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এমন একটা চ্যাপ্টার, যত বেশি এর মধ্যে ক্যালকুলেশানে ঢুকবে তত বেশি কিন্তু ফাঁসবে। তাহলে ক্যালকুলেশান তো আমি ঢুকবো না, আমি ট্রাই করবো অ্যাপ্রক্স মারার। ঠিক আছে, দেখো কিভাবে, টেকনিকটা দেখো। আচ্ছা, 70,000 থেকে 74,263 হয়েছে, এটা অ্যাপ্রক্সিমেটলি দেখে বলো তো, অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট? মানে 70,000-এ কত ইন্টারেস্ট হয়েছে? স্যার 4263, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাপ্রক্সিমেটলি 70,000-এর কত পার্সেন্ট? তাহলে 7 6 42। আচ্ছা, মোটামুটি তোমার মনে হচ্ছে না এটা 6%-এর আশেপাশে? কম্বাইন্ড এফেক্টিভ নেট কম্বাইন্ড রেট কত? সেটা হচ্ছে 6% অ্যাপ্রক্স, কারণ 7 6 42 হয়, 42-এর থেকে একটু বেশি, 6%-এর আশেপাশে। আর কম্পাউন্ড ইন্টারেস্টে কোন দুটো ভ্যালুর সাকসেসিভ 6% হয়? এই এখানে রেট দিয়ে রেখেছে 3%, 3%-এর কতবার করলে 6% হয়? সেটা হচ্ছে দুবার। অ্যান্সার কত?
বি অপশন ডাইরেক্ট। আরে ভাই, ব্যাপারটা শোনো, আমরা নেট রেট কিভাবে ক্যালকুলেট করি সেটা আমি বলছি শোনো। এই তো হয়ে গেল সলিউশন। আচ্ছা, নেট রেট আমরা কিভাবে ক্যালকুলেট করি? আমরা বললাম স্যার যখন আমাদের দেওয়া থাকে না যে 5% আর 5%, আমরা তখন নেট রেট সাকসেসিভ ফর্মুলাতে এভাবে ফেলি যে 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5/100, বা তখন আমরা এখানটাকে লিখি 10.25%। যখন আমাদের সময় দেওয়া থাকে যে 2 বছর, তাহলে 2 বছরের 5%-এর নেট রেট এইটা। আমি বিষয়টার প্রসেসটা উল্টো করেছি। উল্টো মানে কি? ধরো এই 10.25%-এর জায়গাতে এইটা থাকলো, ঠিক আছে? আচ্ছা, আমি এইটার উদাহরণ নিয়েই বলে দিচ্ছি, সেটা আরও ভালো হবে, ঠিক আছে? ধরো আমি ধরে নিলাম যে আমার রেট হচ্ছে 3%, ঠিক আছে? আচ্ছা, 3%-এর আমরা যদি দুবার করি কি আসবে? মানে 2 বছর সময় কত আসবে? 2 বছর মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সাকসেসিভ। সবাই যেন সাকসেসিভ ছাড়া অন্য কিছু না, কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার হয় না। এই 3%-এ 2 বছরে কত আসবে? 6.09%। আরে হ্যাঁ কি না, ফর্মুলাতে ফেললে। তাহলে এই 6.09%টা এই যে এখানে আছে কতবারে? 2বারে। প্রসেসটা এটাই, আমি শুধু এই প্রসেসটাকে রিভার্স করে দিয়েছি, ঠিক আছে? এখানে নেট দেওয়া ছিল, আমি রিভার্স করে দিয়েছি, দ্যাটস ইট। আর এইভাবেই করবে। ফর্মুলাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আমি তো পার্সোনালি ফর্মুলা কখনোই লাগাই না, ঠিক আছে? এনিওয়েজ, আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের যদি আরও প্রশ্ন তো সামনে আসবে, আমি এটা আরও ডিটেলে বলে দেবো। 2টো 3টে 4টে 5টা দেখলে এই প্রসেসটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে কাজ করে প্রসেসটা। ওকে, নেক্সট। এত ইনভেস্টেড, টোটাল ইন্টারেস্ট বলতে বলেছে। সিম্পল ইন্টারেস্ট মানে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দাও। 4 × 6% কার 25,200 কত হবে? তাহলে আমাকে টোটাল 24% ক্যালকুলেট করতে হবে। তাহলে 24×2 = 48-এর 8। এই যে সি অপশান অলরেডি এসে গেছে, ক্যালকুলেট করার দরকার নেই, তোমরা করে দেখবে এটাই আসবে। ইউনিট ডিজিট থেকেই করে নিলাম। 4×6 = 24, 4, 4×2 = 8, আর পার্সেন্টেজ থেকে এই দুটো জিরো তো কেটেই যাবে, এই দুটো তো থাকবেই না। তাহলে এই যে সি। A and B can complete a work in 12 and 36 days. Both work for 4 days and A leaves, ঠিক আছে? A কাজ করেছে 12, B কাজ করেছে 36, ধরে নিলাম আমি 36। এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1। আচ্ছা, 3 আর 1 4 এফিসিয়েন্সিতে 4 দিন কাজ করেছে, তাহলে 16। 36 থেকে 16 মাইনাস করলে কত থাকে? 20। এই কাজটা, রিমেনিং কাজটা কে করবে? বি তো ছেড়ে চলে গেল, বি এর গল্প শেষ। বি ছেড়ে চলে গেল না এ ছেড়ে চলে গেল? এ লিভস বলেছে, এ ছেড়ে চলে গেল, বি করবে। বি এর এফিসিয়েন্সি তো 1, 20 দিন। টাইম অ্যান্ড ওয়ার্কের ইজি কোশ্চেন। আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে? 3 নাম্বার আর ইন দ্য রেশিও এত, তাদের এলসিএম হচ্ছে এত। ফাইন্ড এইচসিএফ, ঠিক আছে? 3টে নাম্বার আমি ধরে নিলাম যে 3x, 2x, 13x। তাহলে এদের তোমার ইয়ে কী হবে? এলসিএম কী হবে? স্যার এলসিএম তো 3 আসবে, 2 আসবে, 13 আসবে, আর যেহেতু এই 3টে নাম্বারের মধ্যে এক্স কমন, এক্সও আসবে। ওকে, 6318, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি প্রথমে ছোটো নাম্বার দিয়েই কেটে নাম্বারটাকে ছোটো করি। 3×2 = 6, 3×1 = 3, আর 3×6 = 18, ঠিক আছে? 3 দিয়ে কাটলাম। এবার 2 13 দিয়েই কাটি। 13×1 = 13, কত বাঁচবে? 80। 13×6 = 78, 2 26, 13×2 = 26। এবার 2 দিয়ে কাটলে কত থাকবে? 2×8 = 16, 2×1 x 81। কি জানতে চেয়েছিল? ফাইন্ড এইচসিএফ। এদের এইচসিএফ কি? এক সেকেন্ড। এই 3x, 2x আর 13x এর মধ্যে কমন বলতে একমাত্র এক্সই আছে, তাহলে এটাই এইচসিএফ, সেটা এই যে 81, ডি অপশান।
এইচসিএফ মানে কি, বা গসাগু মানে কি? সবচেয়ে বড় সেই নাম্বার যেটা দিয়ে এদের তিনটেকে ভাগ করা যাবে, বা সবচেয়ে বড় সেই নাম্বার যেটা এই তিনটের মধ্যে কমন থাকবে। ৩, ২, ১৩ মধ্যে কোনো কিছুই কমন নেই একমাত্র এক্স ছাড়া। তাহলে এক্সই এদের এইচসিএফ। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, নিজের হেল্পফুল বলে মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিচে কমেন্ট করো কেমন লাগলো। আর যদি কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, মানে লেখার ফন্ট স্টাইল বা সেরকম কিছু, ওকে? তো দ্যাটস অল, বাই। পরের সেশনে আবার দেখা হবে। টাটা।